কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। সকাল ৭টা ১৫ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একসঙ্গে ৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের দৃশ্যে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। গত ২১ জুন কাতারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৫ বাংলাদেশি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। এ সময় সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। আমার ভাই ছোট ভাই জসিমউদ্দিন মারা গেছে সড়ক দুর্ঘটনায়। আমার আব্বা জিবাল আহমদ কাতার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অনেক টাকা মনে করে ঋণ আছে, মনে হয় ৫-৬ লাখ টাকা ঋণ আছে। আল্লাহর হুকুম হয়েছে মারা গেছে। তো এয়ারপোর্টে এসে সবসময় তো আমরা জীবিত নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আজকে জেনে লাশ নিব এটা আমরা ভাবিনি। বিদেশে যদি আমাদের কোনো নাগরিক মারা যায়, তাকে সরকারি খরচে যাতে দেশে সসম্মানের সাথে আনা হয়। সাথে সাথে আমাদের মন্ত্রী মহোদয় যিনি আছেন, উনিও এই ব্যাপারে খুব করছেন। তো ওনাদেরকে সরকারিভাবে কিভাবে সহযোগিতা করে নিয়ে আসা যায় এই ব্যবস্থা করার জন্য উনি কাজ। টাঙ্গাইলে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুম করার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করেছেন আদালত। টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনম ইলিয়াস আজ মঙ্গলবার এই রায় দেন। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জানান, নুরুন্নবী ২০২৪ সালের ৮ অক্টোবর গোপালপুর উপজেলা গঙ্গাপাড়া গ্রাম থেকে রাইহানুল ইসলাম আরাফ নামের ৫ বছরের এক শিশুকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর ওই শিশুর দাদা নাসির উদ্দিন বাদী হয়ে গোপালপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি নুরুন্নবীকে গ্রেফতার করে। নুরুন্নবী গ্রেফতার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ২,২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই ঘোষণা দেন মেয়র ডাক্তার সাহাদাত হোসেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় কর্পোরেশনের দেনা ছিল ৫৯৬ কোটি টাকা, যা বর্তমানে কমে ৩৮০ কোটিতে নেমে এসেছে। মেয়র জানান, চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করাই তার লক্ষ্য। একই সঙ্গে আগামী ১২ জুলাই নগরবাসীর সেবাকে আরও সহজ করতে আমাদের চট্টগ্রাম নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ চালুর ঘোষণা দেন তিনি। বাজেট অধিবেশনে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌরসভা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার উন্নয়ন কল্পে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, ওসি তদন্ত এনায়েত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি সরওয়ার হোসেন, উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ও কুরিয়ার প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কেরানীগঞ্জ মডেল থানার ওসি সহ একাধিক পুলিশ সদস্য এবং অন্তত ১০ থেকে ১৫ জন শ্রমিক আহত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, গত ২৮ জুন রাত ১২টার দিকে কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের কবলে পড়ে। ঘটনার পর কুরিয়ার প্রতিষ্ঠানের শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘাটারচর এলাকায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের ঘটনাটি ইতোমধ্যে সমাধান হয়েছে। শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন এবং এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। হাজিরা দিব না, হাজিরা দেয় না, এই শ্রমিকের সমস্যা। এগুলো দোকানপাট সবকিছু বন্ধ ছিল।
আমাদের কার্যক্রম সফল হোক। শুধু আমি আমার আব্বু আমাদের স্টাফরা শুধু বসে আছে, এখন আমরা কোথায় যাব? তারা যেহেতু এখানে আছে, আমরা কর্মস্থল ফেরত পাইছি, সবাই চাকরি ফেরত পাইছেন, কারো চাকরি যাবে না। ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে আছে বীজতলা ও সবজি ক্ষেত। একই সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। গত 2 দিনের বন্যায় রংপুর অঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলার অন্তত 20,000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে উজানের ঢল কিছুটা কমে আসায় তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে। তবে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। পানি নামতে শুরু করলেও গ্রামীণ সড়ক, বসত ভিটা ও ফসলি জমিতে এখনো পানি থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাসিন্দাদের আশঙ্কা আবারও উজানের ঢলে পানি বাড়তে পারে। এদিকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন নদী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতেই কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। তো গতকাল থেকে কিন্তু কুড়িগ্রামের আকাশে কোনো প্রকার বৃষ্টিপাত না থাকার কারণে নদীর পানি কমতে শুরু করেছে। তারপরেও আজ বিকেল 3টার তথ্য অনুযায়ী কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। তো আমরা এবারে দেখেছি যে এই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে যেগুলো চরাঞ্চল ও নিম্ন অঞ্চল আছে এগুলো কিন্তু অনেকটা প্লাবিত হয়েছিল। একই সাথে কিন্তু এইসব এলাকায় যে কৃষি আবাদ ছিল, বিশেষ করে বীজতলা, বাদাম ক্ষেত, সবজি ক্ষেত ও পাট ক্ষেত যেগুলো আছে এগুলো কিন্তু বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। একই সাথে বিভিন্ন পুকুর তলিয়ে কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে মাছ চাষিরা। আমরা সরজমিন ঘুরে যেটা দেখেছি যে এই নদীর পানি কমতে শুরু করায় নদী ভাঙ্গন কিন্তু তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যেই কিন্তু কয়েকটি বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। তারা কিন্তু মাথা গোঁজার কোনো ঠাঁই খুঁজে পাচ্ছে না। আমরা কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে ভারী বৃষ্টিপাত না থাকার কারণে খুব দ্রুত সময়ে নদীর পানি কমে যাবে এবং এই নদীর পানি কমে গেলে সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে কিন্তু অনেকটা স্বস্তি ফিরবে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আজকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্ধারিত কসাইখানায় পশু জবাইয়ের নিয়ম অমান্য করে বিভিন্ন স্থানে পশু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসিযুক্ত মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পৌরসভার বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। সকালে কসবা পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজিল কবির। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। রায় ঘোষণার পরপরই সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় তার সমর্থকরা বিক্ষোভে নেমে আসেন। বিকেলে ছোট্ট দারোগার হাট, কুমিরা, বারবকুণ্ড, বাঁশবাড়িয়া সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক স্থানে সড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে অন্তত 20 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বারআউলিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার বিকেল 3:30টার দিকে জানান, মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধকারীদের সরিয়ে গাছ অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঝালকাঠি জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির সহ 4 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহজাদা পরাগ ও রাজাপুর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলকে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গত 24 জন রাজধানীর পিজি হাসপাতাল থেকে তাদেরকে আটক করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের বিরুদ্ধে ঢাকার নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা সহ ঝালকাঠির বেশ কয়েকটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বরগুনার বেতাগী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপসিয়া আমন ধানের বীজ, রাসায়নিক সার, ফলজ বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্চিদা আরা শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পান্না, কমিশনার কোজেল সিকদার, বিএনপি নেতা নেসার খান, সাংবাদিক কামাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জন বেতাগীতে 990 জন কৃষকের মাঝে বিভিন্ন রকমের ফলজ বনজ এবং ঔষধি চারা দেওয়া হবে। সেই সাথে 1500 কৃষককে আমন ধানের বীজ এবং সার এবং প্রায় 1200 কৃষককে উপসি হাইব্রিড গ্রীষ্মকালীন সবজির বীজ সরবরাহ করা হবে। মাগুরা জেলা শহরের প্রধান সড়কগুলো উন্নত হলেও সেগুলো এখন যেন চলে গেছে দলছুট ও বেওয়ারিশ গরুর দখলে। অসচেতন মালিকদের খামখেয়ালি পানায় ব্যস্ত সড়কে গবাদি পশুর অবাধ বিচরণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে ভোগান্তি ও শঙ্কার মধ্যে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের। মাগুরা থেকে প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরা শহরের প্রধান সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলো বেওয়ারিশ গরুর দখলে পরিণত হয়েছে। দিনের বেশিরভাগ সময় এসব গবাদি পশু সড়কে ঘুরে বেড়ানোই স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ছোট বড় দুর্ঘটনা ঘটছে। গরু তেড়ে আসার আশঙ্কায় আতঙ্কে থাকেন স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বয়স্করা। বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়াই তো কষ্ট, গরু যেভাবে তেড়ে বর্তমান যে গরু পালতিছে এরা ছাড়িয়ে দিয়ে পালে, এই গরুগুলো ধরে এরকে খড়ে দেওয়া। চালকদের অভিযোগ, চলন্ত যানবাহনের সামনে হঠাৎ গরু চলে আসায় প্রায়ই নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হয়। এই খোলা গরু রাস্তায় যে ঘুরে বেড়ায়, এটি আমাদের বাইকারদের, বিশেষ করে আরো অনেক গাড়িতে অনেক সমস্যা, অ্যাক্সিডেন্টের একটা রিস্ক থাকে। স্থানীয়রা বলেন, দুধ সংগ্রহের পর অসচেতন মালিকেরা গরুগুলোকে শহরের রাস্তায় ছেড়ে দেন, ফলে গবাদি পশুর অবাধ বিচরণ বাড়ছে। এই গরুগুলো ছাড়িয়ে দেওয়ার কারণে ময়লা আবর্জনা ফেলে রাখে, একটা খরিদ্দার আসে ওখানে দাঁড়াতেও চায় না। সাধারণ ব্যবসায়ী হঠাৎ করে গরু আসে, অত্যাচার করে, খাওয়া দাওয়া করে। আমরা ছোটখাটো দোকান দিই, কিনা বেচার ফাঁকে গরুতে এসে খেয়ে যায়। তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাগুরা জেলা পুলিশ। প্রচলিত যে খোয়ার আইন আছে, এই আইনগুলোতে অবাধে বিচরণকারী গবাদি পশু এবং তাদের যে মালিক আছে তাদের বিরুদ্ধে জরিমানা সহ শাস্তির বিধান রয়েছে। এজন্য শহরের রাস্তায় গরুর অবাধ রাজত্ব, যান চলাচলে বিঘ্ন, দুর্ঘটনার সংখ্যা আর পরিবেশ দূষণে নাকাল সাধারণ জনগণ। বেওয়ারিশ গরুর উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান মাগুরাবাসী। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। সংগঠনের সভাপতি মেহেরুন্নিসা মেহেরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজিদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাভেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন, খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান সহ আরো অনেকে। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি করেন, নিউমোরিং কন্টেনার টার্মিনাল ও চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো। এগুলো বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হলে জাতীয় স্বার্থ, কর্মসংস্থান ও শ্রমিকদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। সমাবেশে এনসিটি ও সিসিটি ইজারার সব উদ্যোগ বাতিলের দাবি জানান বক্তারা। মেঘনা নদীর বুকের চর সোনারমপুর এলাকায় ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখেন
বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। প্রথমে সোনারমপুরে নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেন, পরে সেখান থেকে আশুগঞ্জ বাজার হয়ে আশুগঞ্জ গোল চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে আশুগঞ্জ গোল চত্বরে অবস্থান নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন দূরপাল্লা ও স্থানীয় রুটের যাত্রীরা। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গভীর রাতে শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালে কর্মীরা তাকে উদ্ধার করেন। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। রংপুরের পীরগঞ্জে 2025-26 অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় 66টি প্রতিষ্ঠানের অনুকূলে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, অসহায় ও দুস্থ এতিম শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মিলাদ ও দোয়া মাহফিলের জন্য চাল বরাদ্দের ডিও সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। রংপুরের পীরগঞ্জে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 10 দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ প্রশিক্ষক ও জনপ্রতিনিধিরা। ভোলার চরফ্যাশনে 2025-26 অর্থ বছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার 18,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার এবং 10,000 বৃক্ষের চারা বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা এর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ এবং কৃষকরা উপস্থিত ছিলেন। সরকারি বরাদ্দের আওতায় উপজেলা পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও নির্বাচিত সংসদ সদস্যদের জন্য গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চত্বরে একটি পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একটি পুরাতন ভবনের 2য় তলায় এই পরিদর্শন কক্ষটির উদ্বোধন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফিতা কেটে কক্ষটির উদ্বোধন করেন গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মেনাস, থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম.এ. সালাম বলেছেন, মানব সেবার ব্রত নিয়ে রেড ক্রিসেন্ট তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশের আনাচে কানাচে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবে রেড ক্রিসেন্ট। সকালে সিলেটের দক্ষিণ সুরমার পাড়াইর চক এলাকায় রেড ক্রিসেন্ট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে তিনি সব কথা বলেন। পরে তিনি সরকারের নির্দেশনা অনুসারে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সিলেট জালালপুর ডিগ্রি কলেজ ও রেঙ্গা মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। এ মতবিনিময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া জেলা পরিচিত পর্ব, সামাজিক ও অপরাধমূলক সমস্যা, মাদক, যানজট, সাইবার অপরাধ তুলে ধরা হয় এই সভায়। ভাঙ্গা কুয়াকাটা মহাসড়কে 6 লেনে উন্নতিকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা বাস মিনিবাস মালিক সমিতি, বাস মিনিবাস শ্রমিক সমিতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানী সহ দেশে বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙ্গা কুয়াকাটা মহাসড়ক। সড়কটিতে যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটছে। পর্যটন, ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে মহাসড়কটি 6 লেনে উন্নীত করা অত্যন্ত জরুরি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে জসিম হত্যা মামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। এতে আটিয়া ইউনিয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে সকল আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। চাঁদপুরের মতলব উত্তরে ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। সকালে উপজেলার গোপালকান্দি গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে কয়েক শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বন্দরের চুক্তিভিত্তিক গাড়ি চালকদের একটি অংশ চাঁদাবাজি, হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ নগরীর বারেক বিল্ডিং মোড়ে আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগীরা বলেন, একটি প্রভাবশালী চক্রের কারণে তারা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তারা অভিযোগ করেন, বন্দর এলাকায় কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের চাপ ও হয়রানির শিকার হতে হচ্ছে। মানববন্ধন থেকে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়। শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব রহমান হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান KM নাসির উদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক পরিমল কৃষ্ণ পাল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে আদর্শনগর নামে উপজেলা করার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাগলা থানার কান্দিপাড়া আশকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শেষে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।